আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ঢাকার সাথে সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাষ্ট্র আগ্রহী জানালেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে দুপক্ষের আলোচনা। গোপালগঞ্জের চন্দ্রদিঘুলিয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজ ছাত্র নিহত। দায়ীদের দ্রুত বিচার চাই পরিবার। এবং সচেতনতা ও কার্যকর উদ্যোগে টেকসই চামড়া খাতে অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশা, পরিবেশ বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতায় গুরুত্বারোপ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। ঢাকার সঙ্গে সম্পর্কের পুনর্গঠন করতে চায় ওয়াশিংটন। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া নৈশভোজের অনানুষ্ঠানিক আলাপচারিতায় তেমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ভোজ শেষে সালমান এফ রহমান সাংবাদিকদেরকে বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া ইস্যুতে কথা হয়েছে তাদের সঙ্গে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। আরও একবার ঢাকা সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত প্রায় ১.৫ বছরে এটি তার তৃতীয় ঢাকা সফর। সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। পরে সেখান থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় লুর সঙ্গে সুশীল সমাজের বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি, অর্থনৈতিক সমৃদ্ধি, শ্রমনীতির অগ্রগতি এবং জলবায়ু নিয়ে আলোচনা হয়। মানবাধিকার নিয়ে যে ইস্যুগুলো হয়েছে, মানুষ যাতে মিডিয়া কাজ করতে পারে, মিডিয়া যাতে কথা বলতে পারে, মানুষ যাতে মতামত প্রকাশ করতে পারে। নির্বাচনের আগের 2 সফরে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে ডোনাল্ড লুর তৎপরতার পর এবারের সফর নিয়েছিল জল্পনা কল্পনা। লুর সম্মানে দেয়া নৈশভোজ শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানালেন, কথা হয়েছে দুই দেশের সম্পর্ক নিয়ে। আমাদের সম্পর্কটা তারা আরো ভালো করতে চান। আমরাও তুলি নাই, ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি বলতে পারি বা যাই, ও কথাটা ওনারাও তুলেন নাই, আমরাও তুলি নাই। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছেন। উনি যে কথাটা বলেছেন ইংরেজিতে, যে কথাটা বলেছেন দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ, এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে। তাদের দিক থেকে বিএনপি, রাজনীতি, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, নির্বাচন, এগুলো কোনো কিছু নিয়ে কোনো কথা তারা তোলেনি, কোনো আলাপ হয়নি। মূল জিনিসটা যেটা তারা তুলতে চেয়েছে, বাংলাদেশের সাথে, এদেশের মানুষের সাথে, সরকারের সাথে কিভাবে আরও নিবিড়ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে। আজ পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডোনাল্ড লু। সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। গোপালগঞ্জের চন্দ্রদিঘুলিয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 জন। মঙ্গলবার রাত 8টার দিকে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্রদিঘুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবলুর তথ্য ও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। গত 8 মে অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন। এতে বেসরকারিভাবে জয়লাভ করেন কামরুজ্জামান ভূঁইয়া। তার কাছে পরাজিত হন বিএম লিয়াকত আলী।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পরাজিত ও বিজয় প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় পরাজিত প্রার্থীর সমর্থক কলেজ ছাত্র অচিকুর রহমান ওষুধ কিনতে স্থানীয় চন্দ্র দিঘলিয়া বাজারে যান। সেই সময় তার প্রতিপক্ষ বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকরা অচিকরকে মারধর করে বলে জানায় তার পরিবার। ছোট ভাই সিগারেট খাইছে, ওদেরই একজন টিমের নিয়ে সাইডে নিয়ে মারছে, আনারসের লোকরে মারছে টেলিফোনের লোক। আমার ভাই ওষুধ আনতে গেছিল আমার মার জন্য, ওই কথা কেমন তো আমরা জানি না। আমার নিরাপত্ত ভাই কেন মারলো? আমার রাজমিস্ত্রির কাছে ওষুধ আনতে গেছে, কারা মারছে? লোক মারছে, বলছিল সেখানে ছেলে মারা কালু, তারপরে শুরু, তারপরে এই খবর দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়লে বিরোধে জড়িয়ে পড়েন বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান চন্দ্র দিঘলিয়া গ্রামের জাবেদারির ছেলে অচিকুর। কলেজ ছাত্র নিহতের ঘটনা তদন্ত করে দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে তার পরিবার। সৈয়দ অদিত, চ্যানেল আই। রহস্যজনক আগুনে বারবার পুড়ে যাচ্ছে শাহবাগ থানা ডাম্পিং স্টেশনে রাখা প্রাইভেট কার, ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারার মধ্যে কারা আগুন দিচ্ছে তাদের ধরতে পারেনি পুলিশ। তবে অপরাধী ধরতে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ ও গোয়েন্দারা। এনামুল কবির, রূপমের রিপোর্ট। হঠাৎ হঠাৎ আগুনে পুড়ে যাওয়া শাহবাগের ডাম্পিং স্টেশনে রাখা যানবাহনগুলোর বেশিরভাগই আদালতের নির্দেশে রাখা হয়েছে ডিবির বিভিন্ন মামলার আলামত হিসেবে। পুলিশ, ডিবি ও আনসারের কড়া পাহারার মধ্যে কিভাবে লাগছে আগুন, সেই রহস্যের কোনো কিনারা করা যাচ্ছে না। গত এক সপ্তাহের মধ্যে আগুন লেগেছে অন্তত 4 বার। কারা আগুন দিচ্ছে, কেন দিচ্ছে সে সম্পর্কেও স্পষ্ট ধারণা নেই পুলিশের। কয়েকবারই ফায়ার সার্ভিসের মাধ্যমে এবং আমরা নিজস্ব উদ্যোগেও আমরা আগুন নিভিয়েছি। কিভাবে লাগে সেটির তথ্য স্পষ্টভাবে এখনো আমরা উদ্ঘাটন করতে পারিনি। অনেক গাছপালা হয়ে একেবারে মানে জঙ্গলের মতো হয়ে গেছে। তো এই জঙ্গলের ভিতরে যদিও আমাদের পুলিশ এখানে আপনার ডিবি থেকে 2 জনকে দায়িত্ব দেওয়া আছে, তো 2 জন পুলিশ আসলে অপর্যাপ্ত, কারণ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে আসতেও 5 থেকে 6 মিনিট লেগে যায়। যখন পুলিশ অন্যদিকে যায় তখন হয়তো ভিতরে ঢুকতে পারে, কারণ সরাদিতে নানা ধরনের এই ধরনের ভাসমান লোক থাকে। আমরা অনেকবার চেষ্টা করে তাদেরকে বের করতে পারিনি, বা বের করলে আবার চলে আসে। তা আমরা সন্দেহ করছি যে তাদের মাধ্যমে এটি হয়ে থাকতে পারে। আগুনের রহস্য জানতে না পারলেও অপরাধী ধরতে বিশেষ ব্যবস্থা পুলিশের। ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। যে রাস্তাগুলি দিয়ে আপনার এই ধরনের দুষ্কৃতিকারী এখানে আসতে পারে বলে আমরা মনে করছি, প্রোটেকশন, ডিফেন্স তৈরি করা, এই কাজগুলো আমরা করছি। তবে সিসিটিভি ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট স্থাপনের মাধ্যমে আমরা এইটি ডিটেকশন করতে পারব। এই আগুনের পেছনে মহল বিশেষের কোনো ষড়যন্ত্র আছে কিনা জানার চেষ্টা করছে গোয়েন্দারা। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। সব পক্ষের সচেতনতা ও কার্যকর উদ্যোগে চামড়া খাতে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলেছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে বৃহস্পতিবার ন্যাশনাল হাই লেভেল ডায়ালগ ফর গ্রিনিং দ্য ট্যানারি অ্যান্ড লেদার সেক্টর ইন বাংলাদেশ বিষয়ে সংলাপকে ঘিরে চ্যানেলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা টেকসই চামড়া খাত বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতার গুরুত্ব তুলে ধরেন। আলিম আল রাজের রিপোর্ট। দেশের আর্থসামাজিক বাস্তবতায় বিপুল সম্ভাবনাময় খাত হলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। অনিয়ন্ত্রিত বর্জ্য দূষণ ও সনাতনী পদ্ধতির কারণে পরিবেশ প্রতিবেশ যেমন ধ্বংস হচ্ছে, তেমনি লাগামহীনভাবে ছড়াচ্ছে রোগ জীবাণু। এমন বাস্তবতায় এই শিল্পের মালিক, শ্রমিক ও নীতি নির্ধারক সহ অংশীজনদের নিয়ে সমন্বিত উদ্যোগের অংশ হিসাবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের সংলাপ। এ আয়োজন সামনে রেখে সংবাদ সম্মেলনে আসন্ন ঈদে জাতীয় পরিস্থিতি বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। প্রতিনিয়তই জেনে অথবা না জেনে প্রকৃতির অনেক ক্ষতি করছি। সো এই প্রকল্পটি কিভাবে এই প্রকৃতির ক্ষতিটাকে কমাতে পারে এবং এই ক্ষতিকে পুষিয়ে একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে পারে, এই প্রকল্পের এটা একটা উদ্দেশ্য। চামড়া সংগ্রহের আসলে মেইন সময়ই হচ্ছে এই যে সামনে যে আমাদের কোরবানির মৌসুমটা আসছে। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, যেটা সিইটিপি বলি আমরা, সেটা 25,000 থেকে 30,000 ঘনমিটার পর্যন্ত তরল বর্জ্য
আসলে শোধন করার ক্ষমতা আছে, কিন্তু কোরবানির সময় দেখা যায় যে তার চেয়েও বেশি 40-50 ঘনমিটার বর্জ্য আপনার এটা নির্গমন করতে হয়। জাতীয় পর্যায়ে সংলাপে পরিবেশ দূষণ রোধের উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে চামড়া খাত পরিবেশগত মানদণ্ড অর্জনের পাশাপাশি অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের আশা প্রকাশ করেন আয়োজকরা। সচেতনতা ও সময়োপযোগী উদ্যোগে চামড়া শিল্পের শ্রমিকদের জীবন জীবিকার উন্নয়ন হবে বলেও মনে করেন তারা। খুব পোটেনশিয়াল একটি সেক্টর হচ্ছে লেদার সেক্টর। এই লেদার সেক্টরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে এই সময়োপযোগিতা আমাদেরকে হয়তোবা এলডিসি গ্র্যাজুয়েশনের জায়গা থেকে অনেক বেশি প্রিপেয়ার্ড করে রাখবে। এই প্রজেক্টের মধ্যেই যে কমিটমেন্টগুলো রয়েছে তার মধ্যে একটি বড় কমিটমেন্ট হলো এলডব্লিউজি সার্টিফিকেশনের জায়গা থেকে আমরা যাতে অন্তত 5 থেকে 10টি ফ্যাক্টরিকে আমরা উপযুক্ত ক্যাপাসিটি দিয়ে এই প্রজেক্টের মধ্যে তৈরি করে নিতে পারি। ট্যানারির শিল্পে যেই দুরবস্থার একটি বড় কারণ হচ্ছে এই যে বর্জ্য এবং এই পরিবেশ দূষণ। তো এখানে যে সম্ভাবনাময় এই যে শিল্পটা কিন্তু সেভাবে এগোতে পারে নাই। এখানে অনেক ধরনের সমস্যা, যেমন স্বাস্থ্যগত সমস্যাও আছে। শ্রমিকরা যারা কাজ করেন এখানে, আপনারা এটাকে যত বেশি তুলে ধরবেন আপনাদের পত্রিকা এবং টেলিভিশন মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে, তত কিন্তু মানুষ সচেতন হবে এবং এই সেক্টরে যারা কাজ করছেন তারাও কিন্তু সচেতন হবে। লেদার সেক্টর গ্রিন কিন্তু করার একটা ব্যাপার লেদার সেক্টরকে, এবং সেখানে ট্যানারি এবং লেদারের যে প্রোডাক্ট সব কিছু মিলিয়ে এখানে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ, এবং সেই বিশাল কর্মযজ্ঞকে কিন্তু যদি সুষ্ঠুভাবে আমরা এগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি কিন্তু অনেক অনেক সবল হবে, এবং সেটা যাতে সফল হয় সেটা আমরা সবাই মিলে যখন হাত দিব তখনই কিন্তু সম্ভব সেটা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। জ্যৈষ্ঠ মাস শুরুর আগে যশোরের বাজারগুলোতে রসালো ফল লিচুর সরবরাহ শুরু হয়েছে। প্রচণ্ড দাবদাহ ও টানা খরার কারণে এবার লিচুর আকার ছোট হওয়ার পাশাপাশি ফলনও কম হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন মনিহার মোড়ের ফলপট্টিতে দেশের দক্ষিণের সর্ববৃহৎ লিচুর মোকাম। প্রতি বছর এই মোকাম থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লিচু বেচা কেনা করেন। এবার চিত্র কিছুটা ভিন্ন। অন্যান্য বছর লিচুর আকৃতি বড় হলেও এবছর লিচুর আকার ছোট, রঙও কিছুটা তামাটে। 320 টাকা 340 টাকা সহ বিক্রি হচ্ছে। আমাদের কিনা পড়তেছে 280 টাকা 300 টাকা সহ। চলতি মৌসুমে তীব্র দাবদাহ ও টানা খরতাপের কারণে লিচুর ফলন বিপর্যয় হয়েছে। তারপরও চাষির কাছ থেকে বেশি দামে লিচু কিনতে হয়েছে ব্যাপারীদের। যেভাবে লিচু হওয়ার কথা ছিল সেইভাবে হয়েছিল, কিন্তু দাবানলে পুড়ে সব নষ্ট হয়ে গেছে। এই জন্যই লিচুর দামটা বেশি। যশোর একটা চাহিদা থাকে এবং বাইরে ডুমুরিয়া, সাতক্ষীরা, তারপরে আপনার ঢাকা, হবিগঞ্জ, দিনাজপুর বহুত জায়গা থেকে কাস্টমার আসে। কিন্তু এবছর সমস্যাটা হয়েছে রোদে এবং ঝড়ে যে গাছে 10,000 লিচু হয় সে গাছে 1,000-1,500 করে লিচু হয়েছে, যার কারণে আমরা চাহিদা অনুযায়ী সাপ্লাই দিয়ে পারতেছি। 2-4 দিনের মধ্যে বোম্বাই লিচু বেরোবে। বোম্বাই লিচু বেশ ভালো হয়েছে, আল্লাহর রহমতে দাম কিছুটা হাতের নাগালে আসবে। চলতি মৌসুমে যশোরে 656 হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দিনাজপুরে জনবসতি ও প্রাতিষ্ঠানিক দপ্তরের পাশেই বিস্তৃত ময়লার ভাগাড়। মেডিকেল বর্জ্য সহ ফেলা হচ্ছে সব ধরনের ময়লা আবর্জনা। তীব্র দুর্গন্ধে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ এবং প্রকৃতি। স্থানীয়রা এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানালেও কোনো পদক্ষেপ নেয়নি পৌর কর্তৃপক্ষ।
শাহ আলম শাহীর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দীর্ঘদিন ময়লা না সরানোয় পৌর শহরের মাতাসাগরের ৮.৭ একর জায়গা জুড়ে বিস্তৃত ময়লা আবর্জনা। প্রতিদিনই গৃহস্থলী এবং হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য ছাড়াও বিভিন্ন প্রাণীর মরদেহ ফেলা হচ্ছে ভাগাড়টিতে। তীব্র দুর্গন্ধে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে আদিবাসী পাড়া, মেদ্ধাপাড়া সহ আশপাশের বেশ কয়েকটি এলাকা। ব্যাহত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম। আমরা তো স্কুলেই যেতে পারি না, রাস্তায় যা গন্ধ করে। তার কারণে থাকা যাইতেছে না, পড়তে বসলে গন্ধ, খাইতে বসলে গন্ধ, মানে বৃষ্টি বাদল হলে গন্ধটা আরো বেশি হয়। আমরা চাইতেছি জায়গাটা পরিষ্কার হইলে ভালো হয়। এত দুর্গন্ধ, দুর্গন্ধ ঠিক হচ্ছে না। মাস্ক ছিল হাতে, মাস্ক ব্যাংকের হাতে দিছি। স্কুলে যাতায়াত করতে রাস্তার মধ্যে যে এত দুর্গন্ধ, যাইতেই ভয় লাগে। এই রাস্তা অনেক, এটা উন্নত করা দরকার। এই ময়লা পরিবেশে যদি দয়া করে এই পরিবেশটা একটু ভালো হইতো, তাহলে আমাদের মতো খুশি কেউ হইতো না। দূষণ ছড়াচ্ছে ভূগর্ভস্থ পানিতেও, আর এতে প্রতিনিয়তই ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। তো এখন যে উচ্ছিষ্টগুলো ফেলানো হচ্ছে এবং হসপিটালের বিভিন্ন উচ্ছিষ্ট এখানে ফেলানো হয়, যেটা এতই দুর্গন্ধ হয়, এবং এই যে দুদিন আগে একটু বৃষ্টি ভেস্পা গরমের কারণে প্রচন্ড গন্ধ, যেদিকে বাতাস সেদিকে কোনোভাবেই থাকা যাচ্ছে না। আমরা যারা এলাকাবাসী আছি আমরা খুবই অতিষ্ঠ হয়ে গেছি। দ্রুত আমরা এটা অপসারণ চাই এবং এখানে অন্য কিছু করা হোক, এটা আমরা চাই। অভিযোগ মেনে নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। রিসাইক্লিং করার একটা পরিকল্পনা হাতে নিয়েছি এবং চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। ইনশাল্লাহ ওই রিসাইক্লিং করার এই প্রজেক্ট আমরা হাতে পেলে এই আবর্জনার যে দুরবস্থা, এখান থেকে কিছুটা হলেও আমরা লাঘব করতে পারবো বলে মনে করি। শুধু আশ্বাসেই নয়, দূষণমুক্ত নগরী গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি সব মহলের। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।